আজকের আলোচনাটা শুরু করা যাক, হ্যাঁ? একটা বেশ অন্যরকম প্রশ্ন দিয়ে। ধরুন কোনো চাকরির ইন্টারভিউতে আপনাকে জিজ্ঞেস করা হলো, এমন কোনো গুরুত্বপূর্ণ সত্যিটা আপনি জানেন, যেটাতে খুব কম মানুষ আপনার সাথে একমত হবে? বেশ চমকপ্রদ একটা প্রশ্ন। প্রথমবার শুনলে মনে হতে পারে এটা জ্ঞান জাহির করার একটা সুযোগ। কিন্তু এর উত্তর দেওয়া বেশ কঠিন কিন্তু। কেন কঠিন মনে হচ্ছে? কারণ ছোটবেলা থেকে আমাদের যা শেখানো হয় স্কুলে বা কলেজে, সেগুলো সবই তো সর্বজন স্বীকৃত সত্যি। নিউটনের সূত্র বা পৃথিবীর ইতিহাস নিয়ে তো আর দ্বিমত করার সুযোগ নেই। ঠিক তাই। আর সত্যি বলতে, ইন্টারভিউতে এই প্রশ্নটা শুনলে তো একটু মানে প্রার্থীকে অহংকারীও মনে হতে পারে। মনে হবে নিজেকে সবার চেয়ে আলাদা প্রমাণ করার চেষ্টা করছে। অবশ্যই। কিন্তু এই প্রশ্নের পেছনে একটা গভীর উদ্দেশ্য আছে। প্রশ্নটা আসলে আপনার চিন্তার মৌলিকতা পরীক্ষা করে। আপনি কি শুধু পুরনো জ্ঞান আওড়াতে পারেন, নাকি নতুন কিছু ভাবতে পারেন? আর এই প্রশ্নটাই তো আমাদের আজকের আলোচনার একদম কেন্দ্রে আছে। পিটার থিয়েলের বিখ্যাত বই 0 to 1 থেকে নেওয়া। একদম। থিয়েলের মতে এই প্রশ্নের উত্তরই বলে দেয় একজন মানুষ ভবিষ্যৎ গড়তে পারবে নাকি শুধু বর্তমানকে নকল করে যাবে। তাহলে চলুন এই আইডিয়াটাকেই ভালোভাবে বিশ্লেষণ করা যাক। 0 to 1 এই ধারণাটা আসলে কি, আর কেনই বা থিয়েল মনে করেন যে প্রতিযোগিতা ব্যবসার জন্য ভালো নয়, বরং ক্ষতিকর? হ্যাঁ, আমরা দেখব কিভাবে ভবিষ্যৎ নিয়ে আমাদের দৃষ্টিভঙ্গি সাফল্যকে প্রভাবিত করে এবং কেন কিছু কোম্পানি বাকি সবার চেয়ে হাজার গুণ বেশি সফল হয়। মূল লক্ষ্য হল থিয়েলের এই বিতর্কিত কিন্তু শক্তিশালী ধারণাগুলোর মূল সারাংশটা বের করে আনা। চমৎকার। তাহলে শুরু করা যাক একেবারে গোড়া থেকে। বইটির শিরোনামই তো 0 to 1। এই ধারণাটা দিয়ে আসলে কি বোঝানো হচ্ছে? থিয়েল বলছেন পৃথিবীতে অগ্রগতি বা প্রোগ্রেস দুইভাবে হয়। প্রথমটা হল 0 to 1, যাকে তিনি বলেন উল্লম্ব বা প্রযুক্তিগত অগ্রগতি। উল্লম্ব অগ্রগতি। হ্যাঁ, এর মানে হল সম্পূর্ণ নতুন কিছু তৈরি করা, যা আগে কখনো ছিল না। যেমন ধরুন, আপনার কাছে কিছুই ছিল না, আপনি একটা টাইপরাইটার তৈরি করলেন। এটা হলো 0 to 1। আচ্ছা। এরপর আপনার কাছে টাইপরাইটার ছিল আর আপনি একটা ওয়ার্ড প্রসেসর তৈরি করলেন। এটাও 0 to 1। অর্থাৎ একটা প্রযুক্তিগত উল্লম্ভন। আর দ্বিতীয়টা কি? দ্বিতীয়টা হল 1 to n, যাকে তিনি বলছেন আনুভূমিক অগ্রগতি বা বিশ্বায়ন। এর মানে হল যা ইতোমধ্যে সফলভাবে কাজ করছে সেটাকেই কপি করে আরও বেশি করে ছড়িয়ে দেওয়া। যেমন? যেমন একটা টাইপরাইটার বানানো হয়ে গেছে, এবার আপনি সেটাকেই কপি করে 1,00,000 টাইপরাইটার বানালেন। এটা হলো 1 থেকে এনে যাওয়া, অনেকটা ফটোকপি মেশিনের মতো। বেশ পরিষ্কার। একটা হলো আবিষ্কার, আরেকটা হলো সেই আবিষ্কারকে ছড়িয়ে দেওয়া। এখানে থিয়েলের নিজের সেই বিখ্যাত প্রশ্নের উত্তরটাও কিন্তু বেশ মজার। হ্যাঁ, তিনি বলেন বেশিরভাগ মানুষ মনে করে বিশ্বের ভবিষ্যৎ নির্ধারিত হবে বিশ্বায়নের মাধ্যমে। কিন্তু আসল সত্যিটা হলো প্রযুক্তি এর চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ। কিন্তু কেন? বিশ্বায়ন তো আপাতদৃষ্টিতে ভালো জিনিস। ঠিক, কিন্তু এর কারণ হিসেবে তিনি স্থায়িত্বের একটা বড় প্রশ্ন তুলেছেন। তার যুক্তিটা খুব সহজ। যদি চীন বা ভারতের মতো দেশগুলো আমেরিকার মতো জীবনযাত্রার মান অর্জনের জন্য বর্তমান প্রযুক্তি ব্যবহার করে, তাহলে কি হবে? পরিবেশগত বিপর্যয় ঘটবে। একদম। যদি তারা আমেরিকার মতোই মাথাপিছু জ্বালানি ব্যবহার শুরু করে, তাহলে পৃথিবীর বায়ুমণ্ডলের উপর এর প্রভাব হবে ভয়াবহ। নতুন প্রযুক্তি ছাড়া শুধু পুরনো জিনিস বিশ্বজুড়ে ছড়িয়ে দিলে সংকট বাড়বে, সম্পদ নয়। তার মানে আসল অগ্রগতি আসবে 0 to 1 থেকে, 1 to n থেকে নয়। এই একই যুক্তি যদি আমরা ব্যবসার জগতে প্রয়োগ করি, তাহলে সেই প্রশ্নটা দাঁড়ায়, এমন কোনো মূল্যবান কোম্পানি আছে যা এখনও কেউ তৈরি করছে না? একদম। আর থিয়েলের মতে এর উত্তর হল এমন একটি কোম্পানি তৈরি করা যা একটি বাজারের ওপর একচেটিয়া অধিকার বা মনোপলি তৈরি করতে পারে। এক মিনিট। মনোপলি শব্দটা শুনলেই তো আমাদের মাথায় একটা নেতিবাচক ধারণা আসে। মানে কোনো একটা বড় কোম্পানি বাজার দখল করে রেখেছে আর গ্রাহকদের শোষণ করছে। অর্থনীতিতে তো আমাদের সবসময় শেখানো হয় যে প্রতিযোগিতা বাজারের জন্য ভালো। হ্যাঁ, এটাই প্রচলিত ধারণা। কিন্তু থিয়েল বলছেন পুঁজিবাদ এবং প্রতিযোগিতা আসলে বিপরীতধর্মী।
বিপরীতধর্মী কিভাবে? কারণ নিখুঁত প্রতিযোগিতার বাজারে যেখানে সব কোম্পানি একই রকম পণ্য বিক্রি করে সেখানে টিকে থাকার জন্য সবাই দাম কমাতে বাধ্য হয় শেষ পর্যন্ত মুনাফা প্রায় শূন্যের কোঠায় চলে আসে সবাই শুধু টিকে থাকার জন্য লড়াই করে, নতুন কিছু করার সুযোগ বা অর্থ কোনোটাই থাকে না। ঠিক তাই এর একটা খুব শক্তিশালী উদাহরণ আছে আমেরিকার এয়ারলাইন ইন্ডাস্ট্রি আর গুগলের তুলনা করা যাক ২০১২ সালের একটা পরিসংখ্যানে দেখা যায় আমেরিকার এয়ারলাইনগুলো এক বছরে $১৭৮ বিলিয়ন ব্যবসা করেছে বিশাল অঙ্ক। হ্যাঁ কিন্তু প্রতি যাত্রীর ওপর তাদের লাভ হয়েছে মাত্র ৩৭ সেন্ট। ৩৭ সেন্ট, অবিশ্বাস্য। ঘণ্টার পর ঘণ্টা প্লেনে বসে থাকার জন্য যাত্রীরা যে টাকা দেয় তা থেকে এয়ারলাইনগুলো একটা চুইংগামও কিনতে পারছে না। ঠিক তাই কারণ তারা একে অপরের সাথে এক ভয়ঙ্কর প্রতিযোগিতা লিপ্ত অন্যদিকে গুগল সেই একই বছরে আয় করেছে $৫০ বিলিয়ন কিন্তু তার ২১% ছিল মুনাফা যা এয়ারলাইনগুলোর লাভের হারের চেয়ে ১০০ গুণেরও বেশি। অনেক বেশি কারণটা কি গুগলের সার্চ ইঞ্জিন ব্যবসায় তার কোনো সত্যিকারের প্রতিযোগী নেই সে একটি মনোপলি কিন্তু মনোপলি কি গ্রাহকদের জন্য ক্ষতিকর নয়? প্রতিযোগিতা না থাকলে তো দাম বেড়ে যাওয়ার কথা। থিয়েল এখানে সৃজনশীল মনোপলি আর অবৈধ মনোপলির মধ্যে পার্থক্য করেছেন অবৈধ মনোপলি হল যারা সরকারি আনুকূল্যে বা মাস্তানি করে টিকে থাকে কিন্তু সৃজনশীল মনোপলিগুলো এমন নতুন কিছু তৈরি করে যা আগে ছিলই না ফলে তারা গ্রাহকদের আরও বেশি পছন্দ দেয়। একদম যেমন গুগল সার্চ ইঞ্জিন তৈরির আগে তথ্য খোঁজার প্রক্রিয়াটা অনেক কঠিন ছিল গুগল এসে একটা নতুন বাজার তৈরি করেছে এবং সেটাতে একছত্র আধিপত্য কায়েম করেছে কারণ তার পণ্যটা বাকিদের চেয়ে অনেক গুণ ভালো আচ্ছা, তাহলে গুগল বা ফেসবুকের মতো মনোপলি তো তৈরি হলো, কিন্তু এগুলো কি শুধু হঠাৎ করে হয়ে গেছে, নাকি এর পেছনে কোনো নির্দিষ্ট নকশা ছিল? থিয়েল কি সাফল্যকে ভাগ্য মনে করেন নাকি পরিকল্পনার ফল? এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন থিয়ালের মতে সাফল্য কখনো আকস্মিক নয় এর জন্য একটি সুনির্দিষ্ট পরিকল্পনা দরকার উনি ভবিষ্যৎ সম্পর্কে মানুষের ৪টি দৃষ্টিভঙ্গির কথা বলেছেন যা দিয়ে বিষয়টা বোঝা সহজ হবে কি সেই ৪টি দৃষ্টিভঙ্গি? প্রথমটা হল সুনির্দিষ্ট আশাবাদ আপনি বিশ্বাস করেন ভবিষ্যৎ ভালো হবে এবং আপনার কাছে সেই ভালো ভবিষ্যৎ গড়ার জন্য একটি সুস্পষ্ট পরিকল্পনাও আছে দ্বিতীয়টি হল অনির্দিষ্ট আশাবাদ যেখানে আপনি মনে করেন ভবিষ্যৎ ভালো হবে, কিন্তু কিভাবে ভালো হবে তা জানেন না। হ্যাঁ ঠিক তাই আপনি শুধু আশা করেন যে কোনোভাবে সব ঠিক হয়ে যাবে আর বাকি দুটো হলো এর উল্টো নিরাশাবাদী দৃষ্টিভঙ্গি। ঠিক একটা হলো সুনির্দিষ্ট নিরাশাবাদ যেখানে আপনি জানেন ভবিষ্যৎ খারাপ হবে এবং এর জন্য প্রস্তুতি নিচ্ছেন আর শেষটা হলো অনির্দিষ্ট নিরাশাবাদ আপনি মনে করেন ভবিষ্যৎ খারাপ হবে কিন্তু কি করতে হবে তা জানেন না দারুণ একটা কাঠামো। থিয়েলের মতে আজকের বিশ্ব কোন দিকে ঝুঁকছে? থিয়েল মনে করেন ১৯৫০-৬০-এর দশকে আমেরিকা ছিল সুনির্দিষ্ট আশাবাদীর সেরা উদাহরণ গোল্ডেন গেট ব্রিজ ইন্টারস্টেট হাইওয়ে সিস্টেম বা অ্যাপোলোর চাঁদে যাওয়ার মতো বড় বড় পরিকল্পনা তাদের ছিল এবং তারা সেগুলো বাস্তবায়নও করেছে আর এখন? কিন্তু আজকের পশ্চিমা বিশ্ব বিশেষ করে আমেরিকা অনির্দিষ্ট আশাবাদে ডুবে আছে এটা শোনার পর আমার নিজের ছাত্রজীবনের কথা মনে পড়ছে। আমরাও তো তাই করতাম। একটু ডিবেট, একটু প্রোগ্রামিং, একটু লেখালেখি, সবকিছুতেই একটু একটু করে হাত দিতাম। কোনো একটা নির্দিষ্ট লক্ষ্যের কথা না ভেবেই হ্যাঁ, সিভিটা হয়তো দেখতে বেশ বৈচিত্র্যময় হতো, কিন্তু সেটা ছিল একটা অজানা ভবিষ্যতের জন্য প্রস্তুতি, কোনো নির্দিষ্ট লক্ষ্যের জন্য নয়। একদম ঠিক ধরেছেন এই অনির্দিষ্ট আশাবাদী মানসিকতার কারণেই আজ আর বড় বড় যুগান্তকারী পরিকল্পনা দেখা যায় না সবাই শুধু ছোট ছোট পরিবর্তন নিয়ে ব্যস্ত কিন্তু থিয়েলের মতে 0 to 1 তৈরি করতে হলে ইন্টেলিজেন্ট ডিজাইন বা একটি সুচিন্তিত দীর্ঘমেয়াদী পরিকল্পনা দরকার তাহলে মনোপলি তৈরি করতে হবে, আর তার জন্য একটা সুনির্দিষ্ট পরিকল্পনাও থাকতে হবে। কিন্তু ব্যবসার জগতে সাফল্যের বিন্যাসটা কি সমান? 10টা কোম্পানি শুরু হলে কি সবাই কম বেশি একই রকম সফল হয়? একেবারেই না আর এখানেই আসছে থিয়েলের আরেকটি গুরুত্বপূর্ণ ধারণা যা ভেঞ্চার ক্যাপিটালের গোপন সূত্র নামে পরিচিত পাওয়ার ল। পাওয়ার ল? হ্যাঁ এর মানে হল
খুব অল্প সংখ্যক কোম্পানি বাকি সবার চেয়ে অনেক অনেক বেশি সফল হয়। এটা অনেকটা 80-20 নিয়মের মতো, তবে আরও অনেক বেশি চরম। ভেঞ্চার ক্যাপিটালের উদাহরণটা দিয়ে যদি একটু বুঝিয়ে বলেন। ভেঞ্চার ক্যাপিটালিস্টরা অনেকগুলো নতুন স্টার্টআপে বিনিয়োগ করেন, এটা জেনেই যে তাদের বেশিরভাগই ব্যর্থ হবে। কিন্তু তারা আশা করেন যে অল্প কিছু কোম্পানি এত বেশি সফল হবে যে তা বাকি শোধগুলোর ক্ষতি পুষিয়ে দেবে। আচ্ছা। পাওয়ার ল অনুযায়ী একটি সফল ভেঞ্চার ফান্ডে সবচেয়ে সেরা বিনিয়োগটি প্রায়শই বাকি সব বিনিয়োগের সম্মিলিত আয়ের চেয়েও বেশি আয় করে। যেমন থিয়েলের নিজের ফান্ড ফাউন্ডার্স ফান্ডের ক্ষেত্রে ফেসবুকের বিনিয়োগটি বাকি সব বিনিয়োগের সম্মিলিত রিটার্নের চেয়েও বেশি ছিল। তার মানে সাফল্যের বিন্যাসটা মোটেও সমান নয়। মুষ্টিমেয় কয়েকজন প্রায় সবকিছু জিতে নেয়। কিন্তু এটা তো আজকের দিনের ডাইভার্সিফাই ইয়োর স্কিলস বা সব ডিম এক ঝুড়িতে না রাখার ধারণার একদম উল্টো। একদম। আর এটাই পাওয়ার লয়ের সবচেয়ে বিতর্কিত দিক। থিয়েল ঠিক এটাই বলতে চাইছেন। যে একজন ছাত্রের 10টা ক্লাবের মেম্বার না হয়ে শুধু একটাতেই জীবন দিয়ে দেওয়া উচিত। বলা যেতে পারে। তার মতে জীবন একটি পোর্টফোলিও নয়, যেখানে আপনি ঝুঁকি কমানোর জন্য সব জায়গায় অল্প অল্প করে বিনিয়োগ করবেন। একজন ব্যক্তি একই সাথে 10টি ভিন্ন ক্যারিয়ার নিয়ে চলতে পারে না। কোনো একটি বিষয়ে অসাধারণ হয়ে ওঠার জন্য সেটিতেই গভীর মনোযোগ দেওয়া উচিত। কারণ কিছু সিদ্ধান্ত অন্যগুলোর চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ। হ্যাঁ, আপনার ক্যারিয়ারের সাফল্য হয়তো একটি বা দুটি সঠিক সিদ্ধান্তের ওপরই নির্ভর করবে। তাই কোন কাজটি ভবিষ্যতের সবচেয়ে মূল্যবান হবে তা নিয়ে গভীরভাবে ভাবা প্রয়োজন। বাহ, এটা সত্যি প্রচলিত ধারণার একেবারে বিপরীত। তাহলে আজকের এই গভীর আলোচনা থেকে মূল টেকঅ্যাওয়ে কি দাঁড়ালো? যদি সবকিছুকে এক জায়গায় আনতে হয়, আমার মনে হয় সবচেয়ে বড় শিক্ষাটা হলো আমাদের চিন্তার পদ্ধতি নিয়ে, আমাদের শিক্ষা ব্যবস্থা আর কি আমাদের 1 to N বা অনুকরণ করার জন্য প্রশিক্ষণ দেয়। আমাদের প্রতিযোগিতায় জিততে শেখানো হয়। কিন্তু আসল মূল্য তৈরি হয় 0 to 1 মানসিকতা থেকে। ঠিক, যা প্রায়শই আমাদের নিরুৎসাহিত করা হয়। আসল শিক্ষাটা শুধু একটি মনোপলি তৈরিকরণ নয়, বরং প্রথমে আমাদের মনে গেঁথে থাকা প্রতিযোগিতার মনোভাবকে ভুলে যাওয়া। অর্থাৎ খেলার নিয়ম মেনে জেতার চেষ্টা না করে নতুন একটি খেলা তৈরি করা যেখানে আপনি একমাত্র খেলোয়াড়। একদম। আর এর জন্য দরকার একটি সুনির্দিষ্ট পরিকল্পনা, কারণ ভবিষ্যৎ কোনো লটারি নয় যা আমাদের জন্য অপেক্ষা করছে। বরং এমন কিছু যা আমাদের নিজেদেরই নকশা করতে হবে। হ্যাঁ, ভবিষ্যৎকে একটি অনির্দিষ্ট বিষয় হিসেবে না দেখে এটিকে এমন কিছু হিসেবে দেখতে হবে যা তৈরি করা সম্ভব। আর সবশেষে একটি উত্তেজক ভাবনা দিয়ে শেষ করা যাক, যা বইটির একেবারে কেন্দ্রবিন্দুতে রয়েছে। থিয়েল বলেছেন, প্রতিটি সেরা ব্যবসা একটি গোপন বিষয়ের ওপর ভিত্তি করে গড়ে ওঠে। এমন একটি সত্যি যা খুব কম লোকই জানে। তার মতে একটি দুর্দান্ত কোম্পানি হল পৃথিবীকে বদলে দেওয়ার একটি ষড়যন্ত্র। এখন প্রশ্ন হল, এমন কোন গোপন সত্য আমাদের শ্রোতারা জানেন যা দিয়ে একটি নতুন পৃথিবী গড়া সম্ভব? তাদের সেই 0 to 1 ধারণাটা কি?